আসসালামু আলাইকুম, দিস ইজ রফিক ফ্রম এমআরআই মোটর ব্লগস। আজকে আপনাদের সামনে চলে এসেছে একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা করার জন্য। সেটা হচ্ছে যে বাংলাদেশে আমাদের অনেকের বাইক আছে, অনেকের বাইক নাই, বা একজনের বাইক আছে একটা ফ্যামিলিতে। ওনার ফ্যামিলিতে মেম্বার সংখ্যা হচ্ছে 5জন 7জন ছেলে আছে। তাদের অনেকেরই বাইক চালানোর ইচ্ছা, বাট তারা বাইক, ওই যে একটা ভাই বাইক কিনেছে বা একজন লোক বাইক কিনেছে, সে বাইকটা চালাইতে পারতেছে না, ভয়ে যে পুলিশ নাকি মামলা দিয়ে দিবে নাকি, সেই ভয়ে অনেকে বাইক চালাইতে পারেন না আপনারা। সো এইটার যে একটা সমস্যা, সেই সমস্যাটা নিয়েই আজকে আপনাদের সাথে আলোচনা করব যে আপনি আপনার ভাইয়ের বাইক বা আপনার বন্ধুর বাইক বা আপনার বাবার বাইক নিয়ে আপনি কি বের হইতে পারবেন রাস্তায়, কি পারবেন না। সো এইটার ব্যাপারেই আপনাদের সাথে একটু আলোচনা করব এবং জানার চেষ্টা করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এটা কতটুকু আপনাদের সহযোগিতা করবে যে আপনার বাইকটা নিয়ে রাস্তায় বের হতে গেলে পুলিশের কোনো মামলা আর খাওয়া লাগবে না, আপনারা নিশ্চিন্তে বাইকটা নিয়ে আপনি রাইড করতে পারবেন। সো কোন কোন নিয়মগুলো আপনার মানতে হবে, সো সেই নিয়মগুলোই আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। প্রথমত ধরেন আপনার বাবার একটা বাইক আছে, এখন আপনি ছেলে, আপনি কি বাইকটা চালাতে পারবেন? হ্যাঁ ভাই, আপনি চালাতে পারবেন, কিন্তু সেই ক্ষেত্রে আপনার কিছু নিয়ম মানতে হবে। যেমন ধরেন আপনার বন্ধুর একটা বাইক আছে বা আপনার বড় ভাইয়ের বাইক আছে, বা অনেকের আছে যে শালার বাইক আছে, বা শালার বাড়িতে বেড়াতে গেছে, তো শালার বাইক নিয়ে দুলা ভাই একটু ঘুরতে গেল কোনো জায়গায়, বা চা খাইতে গেল বা কিছু একটা কোথাও গেল ঘুরতে, সেই ক্ষেত্রে সে বাইকটা কি চালাতে পারবে কিনা। এখন সেই ক্ষেত্রে কিছু নিয়মাবলী মেনটেন করে কিন্তু আপনি এই বাইকটা চালাইতে পারবেন, যাতে পুলিশ আপনাকে ধরলেও আবার ছেড়ে দিবে, বা আপনাকে ওইভাবে কনভিন্স করে ছেড়ে নিয়ে আসতে পারবেন, আপনাকে মামলা দিবে না, পুলিশ রেকর্ড করে দিবে না। সো এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করবে এবং আপনার বাইক চালাইতে গেলে কি কি ডকুমেন্টস লাগে এবং বাংলাদেশে, সারা বাংলাদেশে কি আপনি বাইক চালাতে পারবেন কিনা, সেটার ব্যাপারগুলো নিয়েও আপনাদের সাথে আজকে ডিসকাস করব। সেই জন্যই আজকে মূলত এই ভিডিওটা বানানো, কারণ অনেকে প্রশ্ন করেছেন, অনেকে জানতে চেয়েছেন যে ভাই আমরা যদি বাইক চালাই আমাদের কি কি লাইসেন্স, কি কি গাড়ির কাগজ লাগবে, এবং আমাদের বাইকটা নিয়ে কি আমরা সারা বাংলাদেশে ঘুরতে পারবো কিনা, সেই ক্ষেত্রে যদি আমরা বাইরে যাই কোথাও, সেক্ষেত্রে আমাদেরকে মামলা দেবে কিনা, বা মামলা দিলে আমরা কিভাবে সেই মামলাটা ভাঙাবো, ইনস্ট্যান্ট আমরা কি মামলা ভাঙাইতে পারবো কিনা। কারণ অনেকে ঢাকা থেকে আপনারা বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন প্রান্তে ঘুরতে যান, আবার অনেকে আছে বিভিন্ন প্রান্ত দিয়ে ঢাকায় বা সিলেট, কক্সবাজার বিভিন্ন জায়গায় বাইক নিয়ে ঘুরতে যায়। সেই ক্ষেত্রে হাইওয়েতে যদি হাইওয়ে পুলিশ বাইকের জন্য কোনো একটা অপরাধের জন্য আপনাকে মামলা দেয়, সেই ক্ষেত্রে আপনি কিভাবে সেই মামলাটা সলভ করবেন, এটার ডিটেলস নিয়ে আলোচনা করবো আজকে। সো কেউ মিস করবেন না একটা পয়েন্টও, তাহলে হয়তো বা আপনার যে কাঙ্ক্ষিত কোশ্চেনের অ্যান্সারটা আপনি মিস করে যেতে পারেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে আপনার অনেকে জানেন, অনেকে জানেন না। যারা না জানেন তারা অবশ্যই আপনার ভাই বন্ধুদের, আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে দিবেন, যাতে করে আপনি আপনার সেই আত্মীয় স্বজন বা ভাই বন্ধু এই জিনিসগুলো জানতে পারে। তো চলুন আমরা মূল টপিক্সে যাই। মূল টপিক্স প্রথমত আমরা যেটা বলেছিলাম যে আপনার একটা বাইক, আপনার বন্ধুর বা আপনার বাবার একটা ভাইয়ের একটা বাইক আছে, সেই বাইকটা আপনি নিয়ে রাস্তায় বের হতে পারবেন কিনা। অবশ্যই আপনি রাস্তায় বের হতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার কিছু জিনিস আপনাকে সঙ্গে নিতে হবে। সঙ্গে কি কি নিতে হবে সেই জিনিসটা আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব। সেটা হচ্ছে, সর্বপ্রথম আপনার একটা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স যেটার মেয়াদ আছে, এবং আপনি সেই বাইকটা নিয়ে আপনি ড্রাইভিং লাইসেন্স মোটরসাইকেলের করা, প্লাস হচ্ছে মোটরসাইকেলের পারমিশন দেওয়া, সেই ধরনের একটা ড্রাইভিং লাইসেন্স আপনার অবশ্যই থাকতে হবে। 2 নম্বর হচ্ছে আপনার যে বাইকটা আছে, যে বাইকটা নিয়ে বেরোচ্ছেন, সে বাইকের যে 2টা বা 3টা কাগজ থাকে, সেই কাগজগুলো অবশ্যই আপনার কিন্তু সাথে রাখতে হবে। কারণ হচ্ছে আপনি যদি, অনেকে আছে যে বাইক চুরি করে নিয়ে চলে যায়, সেই ক্ষেত্রে কিন্তু সেই কাগজগুলো নিতে পারে না, অনেক সময় পুলিশ আটকাইলে আপনারা কিভাবে ছুটবেন সেটা নিয়ে আলোচনা করব। সেটা আলোচনা হচ্ছে অনেক ভাই ব্রাদারের বাইক নিয়ে বের হলে অনেক সময় পুলিশ আটকে দেয় এবং মামলা দিতে চায়। কখন মামলা দিতে চায়? যখন আপনি ভ্যালিড রিজনটা দেখাইতে না পারেন। অনেকে আছে বাইক বিক্রি করে দেয়, বিক্রি করে দিয়ে দেন হচ্ছে গিয়ে আর নাম ট্রান্সফারটা করে না, সেই ক্ষেত্রেও আপনার অনেক ধরনের প্রবলেমের সম্মুখীন হতে হয়। সো অনেক সময় ওই পুলিশ ধরলে কিন্তু এই জিনিসটা চিন্তা করে যে মনে হয় যে বাইকটা বিক্রি করে দিয়েছে, এখন উনি রেজিস্ট্রেশন করতেছে না, সেই কারণেও কিন্তু পুলিশে আটকে দিয়ে মামলা দিতে চায়। সো এই ক্ষেত্রে আপনার অবশ্যই ভ্যালিড রিজনটা পুলিশকে ডেসক্রাইব করতে হবে, পুলিশকে বলতে হবে যে ভাই আমি এই বাইকটা আমার বন্ধুর বা আমার ভাইয়ের বা আমার আত্মীয় স্বজনের অমুকের, স্পেসিফিকভাবে বলতে হবে, তাহলে পুলিশ কিন্তু অবশ্যই ছেড়ে দিবে। এবং পুলিশের সাথে অবশ্যই পোলাইটলি আপনাকে আচরণ করতে হবে, আদারওয়াইজ
পুলিশ কিন্তু আপনাকে মামলা দিবে। কারণ পুলিশের যদি আপনার কথাটা মনোপুত না হয়, তাহলে হয়তো ভাববে আপনি বাইকটাকে চুরি করে নিয়ে আসছেন। তো সেই ক্ষেত্রে পুলিশ আপনাকে মামলা দিতে পারে, এটা স্বাভাবিক। আরেকটা ব্যাপার যেটা আমরা কথা বলতেছিলাম, যে আপনি একটা বাইক নিয়ে বের হয়েছেন, বের হওয়ার সময় যে কাগজপত্রগুলো নিয়েছেন, ওকে, এখন এই বাইকটা নিয়ে বা আপনার নিজস্ব বাইক, এটা নিয়ে কি আপনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ট্যুর করতে পারবেন কিনা, সেই ক্ষেত্রে আপনার কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে কিনা, সেটার ডিটেলসটাও আমরা একটু আজকে আলোচনা করব। সেটা হচ্ছে আপনার প্রথমত, আপনার যেটা প্রথমে ছিল, যেটা বলছিলাম, যে প্রথমত আপনার একটা ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এবং আপনার যদি ড্রাইভিং লাইসেন্স করতে দেন, আপনার পরীক্ষা শেষ হয়ে যায় লাইসেন্সের জন্য, এবং আপনাকে একটা ড্রাইভিং লাইসেন্স ডেলিভারির স্লিপটা দেয়, যে আপনার অমুক দিন ড্রাইভিং লাইসেন্সটা পাবেন, সেটা একটা স্লিপ দেয় বিআরটিএ থেকে। সেই স্লিপটাও যদি আপনার ভ্যালিডিটি ডেটটা থাকে, তাহলেও কিন্তু আপনি বাইকটা নিয়ে বের হইতে পারবেন, বা যে কোনো বাইক বা গাড়ি বলেন, এগুলো কিন্তু আপনি চালাইতে পারবেন। আরেকটা ব্যাপার হচ্ছে যেটা, যে আপনি বাইকটা নিয়ে যখন আপনি বাংলাদেশের বিভিন্ন স্থানে যাবেন, সেই ক্ষেত্রে আপনার এডিশনাল কোনো ডকুমেন্টস লাগবে কিনা, বা আপনি যদি মামলা খান সেই ক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম হবে কিনা, আপনি কি ইনস্ট্যান্ট সেইটা ভাঙাইতে পারবেন কিনা, সেটার ব্যাপারে আমরা আলোচনা করি। চলুন। সেটা হচ্ছে, প্রথমত আপনি ড্রাইভিং লাইসেন্সটা নিলেন এবং আপনার বাইকটা নিলেন, আপনার নামে কাগজপত্র আছে, ওকে, ভেরি গুড। আরও 3টা ডকুমেন্টস আপনাকে অবশ্যই সাথে রাখতে হবে। সেটা হচ্ছে 3টা ডকুমেন্টসের বলতে আমরা যেটা বোঝাতে চাচ্ছি, সেটা হচ্ছে 3টা ডকুমেন্টসের ভিতরে প্রথম ডকুমেন্টস হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্সটা নিলেন। টোটাল আপনার 4টা ডকুমেন্টস নিলে ভালো। সেই 4টা আমি আসতেছি একটা একটা করে। প্রথমত আপনার ড্রাইভিং লাইসেন্সটা নিলেন, দ্বিতীয়ত আপনার হচ্ছে গাড়ির যে স্মার্ট কার্ডটা আছে বা গাড়ির যে রেজিস্ট্রেশনটা আছে, সেই রেজিস্ট্রেশনটা নিলেন 2 নাম্বার। 3 নাম্বার আপনাকে অবশ্যই ট্যাক্স টোকেনটা নিতে হবে। আপনি যে বাংলাদেশ সরকারকে, বাংলাদেশ গভর্নমেন্টকে যে ট্যাক্স দিচ্ছেন কিনা, সেটার যে ভ্যালিড একটা ডকুমেন্টস ট্যাক্স টোকেন, সেই ট্যাক্স টোকেনটা আপনাকে সাথে রাখতে হবে। তাহলে কিন্তু আপনি পুরো বাংলাদেশে ঘুরতে পারবেন, কারণ আপনি পুরো বাংলাদেশের জন্যই ঘোরার জন্য আপনি এই ট্যাক্সটা বাংলাদেশ সরকারকে প্রদান করেছেন। এবং আমরা 3টা কাগজ হয় গাড়ির, এখন আমি 4টা কেন বললাম, 4টার কথাই আমি বলছি আপনাকে। সেটা হচ্ছে, আপনি যদি পাহাড়ি অঞ্চলে ঘোরাফেরা করেন, বা কক্সবাজারের টেকনাফ অঞ্চলে ঘোরাফেরা করেন বাইক নিয়ে, বা রাঙামাটি যান, অনেক সময় অন্যান্য দেশের রোহিঙ্গা ইস্যু থাকে, অনেক ধরনের ইস্যু থাকতে পারে, বা চোরাই গাড়ি হইতে পারে, বা আপনি বাংলাদেশের নাগরিক নাও হইতে পারেন। সেই ক্ষেত্রে আপনার কিন্তু এনআইডি কার্ডটা প্রয়োজন হবে। সো এনআইডি কার্ডটা সাথে নেওয়া ভালো, অবশ্যই সাথে নেওয়ার চেষ্টা করবেন, যাতে আপনি প্রদর্শন করতে পারেন যে কোনো ইস্যুতে আর্মিকে, বাংলাদেশ পুলিশকে, বা কোনো বাংলাদেশ গভর্নমেন্টের কোনো অথরিটি পারসন যারা দেখতে চায়, যাদের ভ্যালিড কনসার্ন আছে, তারা যারা দেখতে চায়, তাদেরকে আপনি যাতে ওই লাইসেন্সটা আপনার বা এনআইডি কার্ডটা, যে আপনি বাংলাদেশের নাগরিক, সেটা আপনি শো করতে পারেন। সো এই কারণে আপনাকে কিন্তু ড্রাইভিং লাইসেন্সের সাথেও আপনাকে এনআইডি কার্ডটাও নিতে হবে, নিলে ভালো। সো এই হচ্ছে মূলত আজকের টপিকস 2টা, যে আপনার যদি বাইক বা আত্মীয় স্বজনের বাইক আপনি চালাতে পারবেন কিনা, বা কোনো প্রবলেমের সম্মুখীন হবেন কিনা, সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। প্লাস হচ্ছে, আপনি বাইকটা নিয়ে বিভিন্ন জায়গায় বাংলাদেশে ঘুরতে পারবেন কিনা, সেটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। সো যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন আপনার কেমন লেগেছে ভিডিওটা। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই জানানোর চেষ্টা করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। এবং ওই ধরনের কোনো ধরনের ভিডিও রিকোয়েস্ট থাকলে অবশ্যই আমাকে জানাবেন, আমরা ওই ধরনের ভিডিও আপনাদের সাথে মেকিং করে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। অ্যান্ড বিদায় নিতে চাচ্ছি সবশেষে একটা কথা বলে, সেটা হচ্ছে যে বাংলাদেশে বর্তমানে কিন্তু একটু ঠান্ডা পড়েছে। ঢাকা শহরে ওরকমভাবে বোঝা যায় না, তারপরও যারা বাইকার্স আছেন ভাইয়েরা, অবশ্যই একটু আপনাদের সেফটি নিয়ে একটু কনসার্ন থাকবেন। কারণ হচ্ছে গিয়ে শীতের সাথে কিন্তু কোনো ধরনের পাল্লা খাটবে না ভাই। অবশ্যই আপনার যে শীতের যে ইকুইপমেন্টগুলো আছে, সোয়েটার বা জ্যাকেট বলেন, বা সেফটি গার্ড বলেন, বা হ্যান্ড গ্লাভস বলেন, এগুলো পরিধান করে আপনি বাইক রাইড করার চেষ্টা করবেন। আদারওয়াইজ অনেকের কিন্তু বুকে ঠান্ডা লেগে যায় বাতাসে, অনেকে আছে দেখছি এখনও সে ধরনের সেফটি ইকুইপমেন্ট কিন্তু ব্যবহার করে না, যে কারণে ঠান্ডা লেগে যাবে বা অন্য ধরনের ঠান্ডাজনিত সমস্যায় কিন্তু মারাত্মকভাবে অসুস্থ হয়ে থাকতে পারেন। তো সবাই একটু এই যে ঠান্ডা থেকে প্রোটেকশন নিয়ে চলার চেষ্টা করবেন। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে এবং কোন জিনিসটা আপনি শিখতে পেরেছেন। সো আজকে এই পর্যন্ত, আমি রফিক বিদায় নিচ্ছি এমআরআই মোটরব্লগস থেকে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।